সরকার নয়, ঘোষণাপত্র আসবে শিক্ষার্থী ও সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে, জানালেন উপদেষ্টা মাহফুজ। আমাদের লক্ষ্য সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেওয়া, বললেন সিসি। এবং অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের পরবর্তী শুনানি 14 জানুয়ারি। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, তবে খুব দেরি হবে না, আবার অতি বিলম্ব হবে না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করা হবে। সরকার ঘোষণাপত্র দেবে না, বরং তারা সবার ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র সম্পাদনা করবেন। তিনি বলেন, ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ও গণঅভ্যুত্থানের অংশ নেওয়া সব দলের সঙ্গে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে তা দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু ও সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে নির্বাচন প্রক্রিয়ার আইসিটি ব্যবহারের নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প কর্তৃক আয়োজিত ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জের উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। এএমএম নাসির উদ্দিন বলেন, আমরা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নেমেছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য। 43তম বিসিএস থেকে বাদ পড়া 227 জনের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। বৃহস্পতিবার দুপুরে 43তম বিসিএস থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। সচিব বলেন, 43তম বিসিএস থেকে বাদ পড়া 227 জনের পুনরায় তদন্ত হয়েছে। ফৌজদারি অপরাধের জড়িত ছাড়া বাকিরা সবাই নিয়োগ পাবেন। এর আগে গত 2 জানুয়ারি 43তম বিসিএস থেকে 227 জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং 40 জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য বাদ পড়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুরে বিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে 4.05 একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এই অভিযানে 13টি বসতবাড়ি ও একটি বাউন্ডারি ওয়াল অপসারণ করা হয়। অভিযান পরিচালনায় বন বিভাগ, জেলা প্রশাসন এবং যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ 7টি ইটভাটা ভেঙে ফেলা হয়। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর 2:30টা পর্যন্ত। অভিযানে বহুরিয়া, বাইপমাইল ও পাহাড়পুর এলাকার বাটা ব্রিক্স, নিউ সরকার ব্রিক্স, হক ব্রিক্স, নিউ রমিজ ব্রিক্স, বি&বি ব্রিক্স, সনি ব্রিক্স এবং রান ব্রিক্স ইটভাটার চিমনি স্থায়ীভাবে ভেঙে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, মির্জাপুর সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবজির দাম কমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। সরবরাহ বেশি থাকায় বাজারে দেখা যাচ্ছে প্রচুর সবজি, ফলে ক্রেতারা ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। কারণ বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নিজামুদ্দিন। শীতের ভরা মৌসুমে সারা দেশে ক্ষেত থেকে সবজি উঠেছে। খুবই সহজেই অল্প সময়ের ব্যবধানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে তা পৌঁছে যাচ্ছে। এই জন্য আলু সহ অধিকাংশ সবজির দামও কমেছে। 2 মাস আগে আলুর কেজি ছিল 70 টাকা, বর্তমানে 50 টাকা, কোথাও কোথাও 40 টাকায় নেমে এসেছে। বেগুন, টমেটো, সিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়া, উচ্ছে, বরবটি সহ সব ধরনের সবজির দাম একদম নিম্ন পর্যায়ে চলে এসেছে। সবজির দামের ব্যাপারে একজন বিক্রেতা বলেন, সব মালের দাম এখন কম। কপি 20 টাকা পিস, এটার কেজি হলো 30 টাকা, সিমের কেজি 40 টাকা, পেঁপের কেজি 40 টাকা, শালগমের কেজি 20 টাকা, শসার কেজি 30-40, টমেটোর কেজি 50-60, এই তো সব। করলার কেজি 60, আলুর কেজি 40। সব মালের দাম কম কারণ বাজার। কাঁচামরিচের কেজি হলো 50, আরো কম হওয়ার চান্স আছে। ঠান্ডা যেহেতু আছে, সবজির উৎপাদন হইব বেশি, আশা করা যায় আরো কম হবে। সিন্ডিকেট না থাকলে ভোক্তারা আরো কম দামে সবজি পাবেন।
বলে মন্তব্য করেছেন অনেকেই, কারণ ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অনেক কম দামে সবজি বিক্রি হচ্ছে বলে জানা যায়। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হচ্ছে, এজন্য দামও অনেক কমেছে। সবজির দাম কমে যাওয়ায় ক্রেতারাও খুশি। তো অনেকই দাম কমছে, কারণ হলো ওই যে সবজির ওখানে উৎপাদন বেশি হয়েছে, এই কারণে সবজির দামটা কমছে না, কিন্তু সবজির দামটা কমতো না, ওইভাবে মানুষ খাইতে হইতো। তো আরও কমবো, আপনার কত মনে হয় আগামী সপ্তাহের দিকে ইনশাল্লাহ মনে হয় আরও কমতে পারে। আর আস্তে আস্তে কিন্তু দামটা ডাউনের দিকে যাইতেছে আর কি। পরে পরিপূর্ণ যখন মালটা আবার একবারে শুরু হয়ে যাবে গিয়া, পরবর্তীতে আবার দেখা গেছে যে মালটা পুনরায় শেষ হবে, তারপরে আবার দাম আস্তে আস্তে বাড়বে। আবার দামের ব্যাপারে কারওয়ান বাজারের খুচরা সবজি বিক্রেতা বলেন, এখন সবজির ভরা মৌসুম, সব সবজির দাম কমেছে, এই জন্য ভোক্তারা কম দামে খেতে পারছেন। অনেক সবজির দাম অর্ধেকের নিচে নেমে এসেছে। সহনীয় পর্যায়ে বললাম, কিন্তু যে কৃষকের কাছে হিসাব অনুযায়ী মেলে না। আমরা যে মানে ইসে দেখি, মানে ফেসবুক কিংবা অন্য জায়গায় উৎপাদনের যে কৃষকরা কপি বলতেছে 1 টাকা কেজি, বাজারে না আনতে বলতেছে, সেই হিসাব এখানে মেলে না। অনেক পার্থক্য, প্রায় 100% পার্থক্য। এখানে 3 টাকা হইতে পারে, 4 টাকা হইতে পারে, 5 টাকা হইতে পারে, বাট 15 টাকা না। বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, নভেম্বরের প্রথম সপ্তাহে বেগুনের কেজি ছিল 80 থেকে 20 টাকা, বর্তমানে বিভিন্ন বাজারে 60 থেকে সর্বোচ্চ 70 টাকায় বিক্রি করতে দেখা গেছে। 100 থেকে 120 টাকার সিম 30 থেকে 50 টাকায় নেমে এসেছে। 40 থেকে 50 টাকার কপির পিস 25 থেকে 30 টাকায় পাওয়া যাচ্ছে। কাঁচামরিচের দামও কমেছে অনেক। 2 মাস আগে 130 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে 80 টাকা থেকে 100 টাকা নেমে এসেছে কাঁচামরিচের দাম। চিটাগাংটা 60 টাকা, নরসিংদীটা 50, টমেটো 50, বেগুন 40, লাউ আছে 50, সিমের বিচি আছে 150, দুন্দুল 50, তারপরে লেবুর আলি 10, মিষ্টি আলু আছে আপনার 50, বগুড়া লাল আলু আছে 60। এই বাজার কম, অবস্থা ভালো না। ক্রেতা দাম কমলে ক্রেতাও কমে জায়গা, ক্রেতাদের মানে আমরা ভাবি দাম কমলে ক্রেতা বাড়বে, কিন্তু ক্রেতা আরো কমে যায় দাম কমলে। যখন দাম বেশি থাকে তখনই ক্রেতা বেশি থাকে। এখন আমাদের ব্যবসার অবস্থা ভালো না, ক্রেতা কমে গেছে, সেল কম। এটা 50, এটা 40, সিম 50, 40, 30 টাকা, 40 টাকা, 35 টাকা। হ্যাঁ, বেগুন কম কম। এই সিজনে এখন বর্তমান শীতের সিজন, তরকারি সব তরকারি উঠিয়া টেরাক বইরা না বেচতে পারে হালাই দেয়। কয়েক মাস আগে বিভিন্ন অজুহাতে আলুর দাম ঠেকানো যায়নি। নভেম্বরে 70 টাকা কেজি ভোক্তাদের কিনতে হয়েছে। তবে নতুন আলু উঠায় বর্তমানে দাম কমে কেজি প্রতি হয়েছে 50 থেকে 40 টাকা। বিক্রেতা সহনীয় পর্যায়ে সবজির দাম আছে বলে স্বস্তিতে আছেন। আগের থেকে তুলনামূলক অনেকটা কম, সাশ্রয়ী মূল্যেই কিনতে পাচ্ছি। এর আগে তো আসলে হতাশ হয়ে যেতাম যে বাজারের এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কি খাবো। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। আলু কিনেছি 40 টাকা, এই যে সাদা আলুটা, আর পাশে লাল আলুটা 50 টাকা বলেছে, আর পাশাপাশি কিনেছি সিম, ওইটাও 50 টাকা বলেছে। আগের থেকে অনেকটা কম আলহামদুলিল্লাহ। অর্থনীতির সূত্র বলে দাম কমলে চাহিদা বাড়ে, কিন্তু এখানে সবজির বিষয়টা দেখা গেল অন্যরকম। এখানে সবজির দাম অনেক কম, তারপরে কিন্তু পর্যাপ্ত ক্রেতা নেই। অনেকেই বলছে যে সর্বশেষ দামে পৌঁছে গেছে সবজির দাম, এবং আরও কমতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে কৃষকরা তার ন্যায্য পাওনা পাবে কিনা এ বিষয়ে তারা সন্দেহ করছেন। তবে সিন্ডিকেট না থাকলে সবজি সহ প্রত্যেকটা নিত্যপণ্যের দাম এমনিভাবেই সহনীয় পর্যায়ে থাকবে বলে ধারণা করছেন এখানকার ক্রেতা এবং সাধারণ মানুষ। নিজামুদ্দিন, ভোরের পাতা, কারওয়ান বাজার, ঢাকা। কুষ্টিয়ায় সরকারি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিককরণ সহ বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধানে নেমেছে কুষ্টিয়া দুদক। কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীলকমল পালের নেতৃত্বে একটি টিম কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার তথ্য অনুসন্ধানে অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার সকাল 11টায় দুদকের ওই টিম কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিযানে যায়। পরে সদর উপজেলার কার্যালয়ে গিয়ে বেশ কিছু অনিয়মের প্রমাণ সংগ্রহ করে। এর আগে গতকাল জেলায় কুমারখালী উপজেলাতেও অভিযান পরিচালনা করে দুদক। সেখানেও ব্যাপক অনিয়মের প্রমাণ পায় দুদকের এই টিম। বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্য ও বর্বরোচিত পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও কারাবন্দী আসামিদের দায়ের করা মামলা নিয়ে
চলছে নানান নাটকীয়তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বহুল আলোচিত ও নৃশংসতম পিলখানা হত্যা মামলার বিচার নিয়ে প্রহসন চলছে বলে অভিযোগ করেছেন ওই ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের স্বজনরা। এ মামলায় এখনো কারাগারে আটক বিডিআর সদস্যদের মুক্তি ও মিথ্যা মামলার বাতিলের দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সকালে 10:30টার দিকে এই অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির নির্দেশ ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না। আগুনের ঘটনা জানাজানি হওয়ার পর আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক সকাল 10:30টায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিচারক বলেন পরবর্তী দিন ও স্থান পরে জানানো হবে। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন ও আসামি পক্ষের আইনজীবী পারভেজ হোসেন। বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থাকে বিলম্বিত করা হচ্ছে বলে মন্তব্য করে ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আদালত বসবার মতো কোনো পরিবেশ নেই, কিন্তু তারপরও এখানে আজকে আদালত বসার এই নাটকটি গত 24 ঘন্টা ধরে কয়েকবার অন্তত এই 3টি ভেন্যু নিয়ে, একবার বলা হলো যে অস্থায়ী আদালত কেরানীগঞ্জে বসবে, দ্বিতীয়বার বলা হলো যে না মাদ্রাসা আলিয়ায় বসবে, এরপর আবার বলা হলো না এই দুটো জায়গার কোনো জায়গায় বসার সুযোগ নেই, সেহেতু যে আদালতে মামলাটি গত কয়েকটি তারিখ চলে আসছিল মহানগর দায়রা জজ আদালত সেখানেই বসবে। আজকে আমরা সকালে সেখানে গেলাম, আবার শুনলাম যে না এই নিউজ জানা সত্ত্বেও বিজ্ঞ আদালত আজকে এখানে রান করা শুরু করলেন, প্রসিকিউশন এখানে রান করা শুরু করলেন। আমাদের দুঃখটা হচ্ছে এই জায়গায়, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এই জিনিসটা পরিষ্কার যে আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা জেনেও আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নূতন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নূতন প্রসিকিউশনও আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন না। সঙ্গত কারণেই আমরা আজকে যেটা বলতে যাচ্ছি যে এই নাটকীয়তার অবসান হওয়া দরকার। একটি ভুল জাজমেন্টের ভিত্তিতে যে আসামিরা আজকে ভেতরে আছেন, যাদেরকে আমরা এখন আসামি বলছি, তাদেরকে অবিলম্বে, যেহেতু তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, এই তদন্ত প্রক্রিয়ার সেখানে আমরা 4টি কথা আজকে পরিষ্কার করে বলতে চাই। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও ও আসামি পক্ষের আইনজীবীদেরকে সমর্থন জানিয়ে এই মামলার দ্রুত নিষ্পত্তি হওয়ার সমর্থন জানিয়েছে। এই মামলাটার যেই পর্যায়ে আছে, এখন জামিন শুনানির পর্যায়ে আছে, এটা নিষ্পত্তি করার জন্য প্রসিকিউশন আন্তরিক, আমার জানা মতে আমাদের মাননীয় বিচারকও আন্তরিক। আসামি পক্ষ থেকে যেভাবে আগ্রহী ছিলেন আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি যে উভয় পক্ষ মিলে এটা একটা নিষ্পত্তি হোক, সেটা ওনারা যেভাবে চায় আমরাও চেয়েছি, আমরা চিন্তা করেছিলাম এবং আমরা বিশ্বাস করতাম যে আজকে নিশ্চয়ই এটা একটা নিষ্পত্তি হবে। সেই অপেক্ষায় আছি এখন পর্যন্ত। যদি প্রেক্ষাপট পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের পক্ষ থেকে এখনো রেডি আছে। এই সময় বিডিআর হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে স্বজনরা বলেন দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাগিদ দেন তারা। অভিয়ারিফ, ভোরের পাতা। ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন আগুনে পুড়ে মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 7 জন। বুধবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকার সাভারে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের ঘটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা 4 জন আগুনে পুড়ে মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 7 জন। বুধবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাসের পেছনে থাকা আরো একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। সাভার হাইওয়ে থানার ওসি সৌগাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে অ্যাম্বুলেন্সের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গাড়ি দুটি আগুন লেগে যায়। পরে তা আরো একটি গাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পুরো গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহত 4 জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত চলছে।
ভোরের পাতা নিউজ ডেস্ক। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া 10 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপিলের পরবর্তী শুনানি আগামী 14 জানুয়ারি। রাষ্ট্রপক্ষ, দুর্নীতি দমন কমিশন ও বেগম খালেদা জিয়ার পক্ষে একে একে 3 দিন শুনানির পর দেখা যায় ওই মামলায় এক আপিলকারী কাজী সালিমুল হক কামালের পক্ষে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়া হয়নি। এক পর্যায়ে কামালের পক্ষে সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য তার আইনজীবী সময় চাইলে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আপিলের শুনানি 14 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ফিরিয়ে না নেওয়ায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে জার্মানি ও ফ্রান্স। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, সীমানার অখণ্ডতা নীতি প্রতিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, তা খুব ছোট বা খুব শক্তিশালী দেশ যাই হোক না কেন। ফরাসি পররাষ্ট্র জ্যান নোয়েল ব্যারো বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে কোনো বিশ্বের অন্যতম দেশগুলোর সার্বভৌম সীমান্তে আক্রমণ করতে দেবে না ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গত মঙ্গলবার ট্রাম্প আবারও তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা জানিয়ে বলেছেন, আর্কটিক দ্বীপ যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। 2019 সালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এরপর তিনি বারবারই এই ধারণা উত্থাপন করে আসছেন। এবার খেলাধুলা সংবাদ। পরকীয়া মজেছেন ফুটবল বিশ্বের সুপারস্টার লিওনেল মেসি। সোফি মার্তিনেজ নামে এক নারীর প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন ইন্টার মায়ামি ও আর্জেন্টাইন এই তারকা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফুটবলারদের নিয়ে হরহামেশাই শোনা যায় বিভিন্ন গুঞ্জন, সেগুলো কখনো হয় সত্য আবার কখনো হয় অতিরঞ্জিত কাল্পনিক। তেমনই এক গুঞ্জন উঠেছে লিওনেল মেসিকে নিয়ে। পরকীয়ায় মজেছেন ফুটবল বিশ্বের সুপারস্টার লিওনেল মেসি। সুফি মার্তিনেজ নামে এক নারীর প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন ইন্টার মিয়ামি ও আর্জেন্টাইন এই তারকা। এমন প্রশ্নের উত্তরই খুঁজে বেড়াচ্ছে গোটা দুনিয়া। ব্রাজিলের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, মেসি এ সম্পর্ক নিয়ে যথেষ্ট সিরিয়াস। এমনকি এ ঘটনাকে কেন্দ্র করে তাদের সুখী দাম্পত্যের সম্পর্কেও নাকি চির ধরতে শুরু করেছে। তবে গুঞ্জনকে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্তিনেজ। এখন পর্যন্ত মেসি বা অ্যান্টোনেলা কেউই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। মার্তিনেজ নিজেও বলেছেন, আমি জানি না এসব গুঞ্জনের উৎপত্তি কোথায়, তবে তিনি অ্যান্টোনেলার প্রশংসা করে বলেছেন, তিনি যেভাবে এ সমস্ত পাগলামি সামলান তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু নীরবতা ভাঙলেন সুফি। মেসির সঙ্গে তার প্রেমের গুঞ্জনটিকে হাস্যকর বলে রীতিমতো উড়িয়ে দিয়েছেন তিনি। সোফি মেসির স্ত্রী অ্যান্টোনেলা রুকুজ্জোর প্রশংসাও করেন, বলেন বিশ্বব্যাপী একজন তারকার স্ত্রী হিসেবে তিনি যা সামলান তা অবিশ্বাস্য। মেসি ও অ্যান্টোনেলা তাদের 3 সন্তানকে নিয়ে এখন ফ্লোরিডায় বসবাস করছেন। 2023 সালে ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়ে নতুন জীবন শুরু করেন মেসি। তার প্রতিটি পদক্ষেপই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আর তাই এমন গুঞ্জন যে নতুন কিছু নয় তা হয়তো তারাও ভালো করেই জানেন গোটা দুনিয়াটাই। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। সরকার নয়, ঘোষণাপত্র আসবে শিক্ষার্থী ও সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতে, জানালেন উপদেষ্টা মাহফুজ। আমাদের লক্ষ্য সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেওয়া, বললেন সিসি। এবং অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের পরবর্তী শুনানি 14 জানুয়ারি। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।